আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে কিংবা ঈশ্বরদীতে বিএনপি জামাত সংঘর্ষ, আগ্নেয়াস্ত্রতে ভাইরাল যুবকের পরিচয় মিলল। সংবাদ মাধ্যমের এসব শিরোনাম দেখে আপনার মনে হতে পারে নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হচ্ছে। কেউ হয়তো ভাবতে পারেন নির্বাচন হলে সেটি ভয়াবহ সংঘাত আর মারামারি নির্বাচনই হতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে নির্বাচনের রাজনীতি এই মুহূর্তে অতটাও সহজ সরল নয় যতটা সাদা চোখে দেখা যাচ্ছে। বরং ঢাকা এখন একটি আন্তর্জাতিক ট্রাফিক জ্যামের মাঝখানে দাঁড়িয়ে। এই জ্যামের পেছনের কারণ কোনো অভ্যন্তরীণ কোন্দল নয়, বরং এর পেছনে কলকাঠি নাড়ছে বিদেশি খেলোয়াড়রা। কারণ বাংলাদেশের সামনের দিনের রাজনীতির ভাগ্য যমুনা কিংবা ক্যান্টনমেন্টে নির্ধারণ হচ্ছে না, বরং এর মূল উৎস হয়ে যাচ্ছে দিল্লি আর ওয়াশিংটন। আঞ্চলিক স্থিতিশীলতা আর ইন্দো প্যাসিফিকে খবরদারির জন্য ভারত ও আমেরিকার স্বার্থ এক সুতোয় গেঁথে যাওয়ায় বাংলাদেশ পুরো দক্ষিণ এশিয়ার জন্য ভূ রাজনৈতিক হটকেক হয়ে উঠেছে। যে কারণে বাংলাদেশের আগামী নির্বাচন হয়ে উঠতে পারে পুরো এশিয়ায় গেম অফ থ্রোনসের নতুন সিজন। কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত ও আমেরিকার সাথে দোহাতে বসে বৈঠক করেছে বাংলাদেশ। এমনকি বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশে এসেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী। এর পেছনে কাজ করছে বাংলাদেশ ও রাখাইন রাজ্যের বিনিময় মূল্য। ভারত ও আমেরিকার এই দেয়া নেয়ার কৌশলে বড় একটি গুটি হলো বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন। বৈঠকে যা নিয়ে আলোচনা হয়েছে সেই সূত্র ধরে যদি সামনের দিনগুলো আগায়, তাহলে আওয়ামী লীগ আর নির্বাচন ইস্যুতে দুটি প্রশ্ন দেখা দিবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। টাইমস অফ বাংলাদেশের খবরের শিরোনাম হলো ফেব্রুয়ারি নির্বাচনের আগে ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ভারত। এই রিপোর্টটিতে সাম্প্রতিক সময় পর্দার আড়ালে ঘটে যাওয়া বেশ কিছু বৈঠক আর তৎপরতার খবর তুলে ধরা হয়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় নতুন করে ভূ রাজনৈতিক তৎপরতা দেখা দিয়েছে। ঢাকা কেন্দ্রিক রাজনৈতিক প্রভাব বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও ভারত সক্রিয় হচ্ছে। একই সঙ্গে নীরবে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে দেশ দুটি। কূটনীতিকদের মতে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর এখন ওয়াশিংটন ও দিল্লি উভয়ের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রাধিকার হিসেবে উঠে এসেছে। বলা হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের স্বার্থ বা চাওয়া পাওয়া মিলে যাওয়ায় চোখে পড়ার মতো তৎপরতা দেখা যাচ্ছে। একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে টাইমস অফ বাংলাদেশ এবং নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে ভারত আড়ালে প্রচেষ্টা আরো জোরদার করেছে। প্রশ্ন হলো কেন ভারতের এমন প্রচেষ্টা? দর্শক, ভারতের মূল চিন্তা তিনটি। প্রথমত বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, দ্বিতীয়ত জঙ্গিবাদ পুনরুত্থানের ঝুঁকি, আর তৃতীয়ত ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত কারণ। অর্থাৎ দিল্লির কাছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ তাদের নিরাপত্তার জন্য মাস্ট ডু টাস্ক হিসেবে গণ্য হচ্ছে। আর এ লক্ষ্য পূরণের জন্যই শুরু হয় উচ্চ পর্যায়ে বৈঠক। প্রথম বৈঠকটা হয় দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সাইডলাইনে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে আলোচনা হয়। কিন্তু চমক আরো বাকি আছে। এই বৈঠকের পরপরই তারা আরো এক দফা বৈঠকে বসেন, আর সেই বৈঠকের লোকেশন হলো মধ্যপ্রাচ্যের রহস্যময় দেশ কাতার। কাতারে বৈঠক হওয়া মানে এর গুরুত্ব কয়েক গুণ বেড়ে যাওয়া। কেন? কারণ এই বৈঠকটি শুধু ভারত বা বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দোহা বৈঠকের আলোচনা পরিচালনা করেন এমন একজন ব্যক্তি যিনি আলোচনার পরিবেশকে আরো আকর্ষণীয় করে তুলেছেন। তিনি হলেন কাতারের আমিরি দেওয়ানের প্রধান আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন মোবারক আল খুলাইফি। এই খুলাইফি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের নিরাপত্তা সহযোগিতা জোরদারে ভূমিকার জন্য সিআইএ এর জর্জ টেনেট মেডেলে ভূষিত হয়েছেন। যখনই কোনো আলোচনায় সিআইএ মেডেল জয়ী একজন মধ্যস্থতাকারী থাকেন, তখনই বোঝা যায় আলোচনাটি মোটেও আঞ্চলিক পর্যায়ে নেই, এটি পুরোপুরি আন্তর্জাতিক নিরাপত্তা এজেন্ডায় চলে গেছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইমস অফ বাংলাদেশ এবং নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে দোহা বৈঠকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে ওয়াশিংটনও বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের বাড়তি আগ্রহের ইঙ্গিত দিয়েছে। বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান।
বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জারি করা জিওতে দেখা যাচ্ছে খলিলুর রহমান 25 থেকে 28 নভেম্বর কাতারে অবস্থান করছেন। তবে সরকারি আদেশে এই সফরের উদ্দেশ্য নিয়ে কিছু বলা নেই। জিওতে বলা হয়েছে জনাব খলিলের এই সফরটি সরকারি সফর মানে অন ডিউটি হিসেবে গণ্য হবে এবং সফরের সব খরচ প্রধান উপদেষ্টার দপ্তর বহন করবে। দর্শক, বিষয়টি অনেকটা সেই বাংলা সিনেমার মতো, যেখানে নায়ক বিদেশে যায় কোনো ব্যবসায়িক কাজে, কিন্তু ভেতরে কাজটা থাকে গোপন প্রেমের সম্পর্ক স্থাপন করা। দোহায় অনুষ্ঠিত বৈঠকের অবস্থাও তাই, যেখানে ব্যবসা হলো নির্বাচন আর গোপন সম্পর্ক হলো ভারত মার্কিন বাংলাদেশ বোঝাপড়া। প্রশ্ন হলো, ভারত ও যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশকে নিয়ে একসাথে দোহায় বসে আলোচনার টেবিলে বসলো? কূটনীতিকরা জানাচ্ছেন ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগের মধ্যে বেশ কিছু জায়গায় মিল আছে। এর অর্থ হলো নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প দুজনের প্রশাসনের টেনশন পয়েন্টগুলো প্রায় এক। দিল্লি বলছে বাংলাদেশের শান্তি থাকা দরকার, আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে গন্ডগোল হবে, আর গন্ডগোল হলে ভারতের উত্তর পূর্ব সীমান্তে জঙ্গি বেড়ে যাবে, তাতে ভারতের শান্তি নষ্ট হবে। অন্যদিকে ওয়াশিংটন বলছে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ভারতই বস, আর বাংলাদেশকে আমেরিকার দরকার ভূ রাজনৈতিক ক্ষেত্র হিসেবে। এই অঞ্চলে যে চীনের প্রভাব বাড়ছে সেটা কমাতে হবে। চীনের প্রভাব মানে আমেরিকার ঘুম হারাম হয়ে যাওয়া। দর্শক, ভারত ও আমেরিকা দুই দেশের সবচেয়ে বড় অস্বস্তির কারণ এক, সেটি হলো চীন। চীন নীরবে সব দলের সাথে সম্পর্ক বানাচ্ছে। এই জন্য এক বিয়েতে বর আর কনে পক্ষের ঝগড়ার মাঝে এক তৃতীয় পক্ষের লোক এসে সবার সাথে দোস্তি করে নিচ্ছে। সূত্রগুলো বলছে দুই দেশের স্বার্থ এক বিন্দুতে মিলে যাওয়ায় বাংলাদেশকে নিয়ে দোহাতে বৈঠক হয়েছে। প্রশ্ন হলো, এই একই চাওয়া পাওয়ার মধ্যে বাংলাদেশকে নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে লেনদেনটি কি হচ্ছে? কূটনৈতিক সূত্রগুলো বলছে ঢাকা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের প্রত্যাশা এখন বেশ পরিষ্কার। দিল্লি মনে করে গত কয়েক মাসে বাংলাদেশের সঙ্গে তাদের প্রভাব কিছুটা কমে গেছে এবং সেটি পুনরুদ্ধারে ওয়াশিংটনের সমর্থন দরকার। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্যে ভারতের ভূমিকা আরো জোরদার হোক। রাখাইনে আরাকান আর্মি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী নতুন বাস্তবতা তৈরি করছে এবং ওয়াশিংটন মনে করে ভবিষ্যতে পুনর্গঠন ও স্থিতিশীলতা প্রক্রিয়ায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এটা অনেকটা আন্তর্জাতিক বাজারের দর কষাকষির মতো, তুমি আমাকে ঢাকা দাও, আমি তোমাকে রাখাইন দিচ্ছি। দর্শক, টাইমস অফ বাংলাদেশের খবরে দিল্লি আর দোহার বৈঠক ছাড়াও আরেকটি স্পর্শকাতর বিষয় উঠে এসেছে। পত্রিকাটি বলছে অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি তাদের জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার প্রশ্নটিও কিছু পর্যায়ে আলোচনায় উঠে এসেছে। তবে তারা বলছেন নির্বাচন প্রশ্নে সুস্পষ্টতা না আসা পর্যন্ত এ বিষয়ে ভারত কোনো আগ্রহ দেখাতে রাজি নয়। তার মানে ভারত আগে নির্বাচনের কাঠামো চূড়ান্ত দেখতে চায়, তারপর অন্যান্য বিষয় নিয়ে ভাববে। মূল কথা হলো দোহা বৈঠকে নির্বাচনের কথা, স্থিতিশীলতার কথা, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রশ্নটি উঠেছে। কিন্তু ভারত বলছে নির্বাচন ফাইনাল না হলে এ ব্যাপারে কথা নেই। এজন্য এক জটিল কূটনৈতিক দর কষাকষি। এদিকে এই নীরব কূটনৈতিক তৎপরতার মধ্যে আরেকটি ট্র্যাক টু কূটনীতির উদাহরণের কথা উঠে এসেছে। দর্শক, ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি হলো সরাসরি রাষ্ট্রীয় বা সরকারি পর্যায়ের কূটনীতি, আর ট্র্যাক টু ডিপ্লোমেসি হলো একটি অনানুষ্ঠানিক প্রক্রিয়া যেখানে পর্দার আড়ালে আলোচনা হয়ে থাকে। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে যে বাংলাদেশ সফরে এসেছিলেন, তখন তিনি নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ বার্তা নিয়ে এসেছিলেন। যদিও কোনো পক্ষই এই বার্তার বিষয়বস্তু প্রকাশ করেনি, কিন্তু সবাই এই সফরকে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে এক ধরনের নীরব কূটনীতি হিসেবে দেখছেন। দর্শক, দেখা যাচ্ছে পুরো প্রক্রিয়াটি অনেকটা আন্তঃমহাদেশীয় দাবা খেলার মতো। এক চাল দেওয়া হয় বাংলাদেশে, তার প্রভাব পড়ে ভারত মিয়ানমার সীমান্তে, আর পুরো খেলার পরিচালনা হয় কাতার আর ওয়াশিংটনে বসে। টাইমস অফ বাংলাদেশের খবরটিতে একেবারে শেষে দুটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে কূটনৈতিক তৎপরতা যত বাড়ছে, আলোচনায় এখন দুটি প্রশ্নই সবচেয়ে প্রাধান্য পাচ্ছে। একটি হলো আওয়ামী লীগ কি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে, অন্যটি সমঝোতার পরিবেশ তৈরি হলে ফেব্রুয়ারির ভোট কি পেছাতে পারে। দর্শক, গত 12 মে থেকে বাংলাদেশে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। সরকার পক্ষ থেকে মাঝে মাঝে বলা হয় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু সম্প্রতি পর্দার আড়ালে পরপর ঘটে যাওয়া বেশ কিছু আঞ্চলিক বৈঠক ভিন্ন বার্তা দিতে শুরু করেছে।
দিল্লি চায় আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক, আর মিত্র যুক্তরাষ্ট্রের হাতে আছে সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ দেওয়ার হাতিয়ার। এ চাপ না মানলে যুক্তরাষ্ট্রের সেই নাইজেরিয়া সিনড্রোম দেখা যেতে পারে, এমন আশঙ্কা করছেন কূটনীতিকরা। দর্শক, নাইজেরিয়া সিনড্রোম হলো যুক্তরাষ্ট্রের সেই স্যাংশন যার ফলে আসতে পারে ভিসা সহ নানা নিষেধাজ্ঞা। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, ফলে ফেব্রুয়ারি মাস সামনে রেখে প্রস্তুতি চললেও যদি ভারত ও যুক্তরাষ্ট্রের চাপে এমন কোনো সমঝোতা হয় যা আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করে, তাহলে সেই সমঝোতার জন্য সময় দরকার হতে পারে। এখানে ভারত এবং যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার ভিন্ন। ওয়াশিংটনের কাছে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতা যেমন আঞ্চলিক স্বার্থ রক্ষার অংশ, তেমনি ভারতের কাছে অগ্রাধিকার হলো সীমান্ত স্থিতি বজায় রাখা ও চীনের প্রভাব নিয়ন্ত্রণে রাখা। এই দুই অগ্রাধিকারের মধ্যে যে বিন্দুতে সমঝোতা হবে সেটাই নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে। দর্শক, ভারত ও আমেরিকার পক্ষ থেকে বার্তাটা পরিষ্কার, সেটি হলো বাংলাদেশের নির্বাচন এখন আর শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, এটি এখন ইন্দো প্যাসিফিক কৌশলের একটি বড় পরীক্ষা। ভারত চায় তার নিরাপত্তা, যুক্তরাষ্ট্র চায় আঞ্চলিক প্রভাব ধরে রাখতে, এবং এই দুই দেশের সম্মিলিত আকাঙ্ক্ষা হলো চীন যেন এই অঞ্চলে আর কোনো বড় সুবিধা নিতে না পারে। এই পুরো পরিস্থিতিটা অনেকটা এমন যেন আপনি ক্রিকেট খেলা দেখছেন, কিন্তু আম্পায়ার ও মাঠের বাইরে বসা ব্রডকাস্টার মিলে সিদ্ধান্ত নিচ্ছে কোন দল ব্যাটিং এ নামবে। বলা যায়, বাংলাদেশের রাজনীতি এখন আর শুধু 32 নম্বরের ধানমন্ডি বা পল্টনের খেলার মাঠ নয়, এটি একটি গ্লোবাল দাবা খেলা, যেখানে ঢাকা শুধু একটি পণ বা সৈন্য মাত্র। এই খেলার শেষ চাল কে দিবেন, ওয়াশিংটন, দিল্লি নাকি শেষ পর্যন্ত ঢাকার জনগণ? সেই উত্তর পেতে চোখ রাখতে হবে আরো কিছু গোপন বৈঠকের দিকে। যদি ভারত যুক্তরাষ্ট্রের ঐক্য বজায় থাকে, তবে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন অবশ্যম্ভাবী। আর যদি ঐক্য ভেঙে যায়, তাহলে পরিস্থিতি আরো ঘোলাটে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরুতেই আমরা সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি, এবং নিশ্চয়ই একই সাথে পুরো দেশবাসী, পুরো জাতি খালেদা জিয়ার সুস্থতার কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন। এটি নিঃসন্দেহে বিভক্তির এই রাজনীতির দেশে সৌহার্দ্যপূর্ণ রাজনীতির একটি অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। যখন সারা দেশে খালেদা জিয়ার সুস্থতা ও অসুস্থতা নিয়ে নানান ধরনের আলোচনা চলছে, ঠিক একই সময়ে খুব স্বাভাবিকভাবেই আরেকটি বিষয় আলোচনা কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, সেটা হচ্ছে মায়ের এমন সংকটময় পরিস্থিতিতে তারেক রহমান দেশে ফিরছেন কিনা। যে কোনো সন্তানই মায়ের এমন একটা চরম সংকটময় পরিস্থিতিতে পাশে থাকতে চায়। তারেক রহমান যদি দেশে ফিরতে না পারেন, নিশ্চয় তার মনে অন্য ধরনের একটা কষ্ট কাজ করছে, একটা যন্ত্রণা কাজ করছে। এটা খুব স্বাভাবিক, যার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তারেক রহমান দেশে যদি নাই ফেরেন, তার পেছনের কারণগুলো কি কি রয়েছে আসলে, আমি সে বিষয়ে কথা বলবো। তার আগে আমি একটু মনে করিয়ে দিই, আমার বিভিন্ন কন্টেন্টে একাধিকবার আপনাদের সামনে এই কথা বলার চেষ্টা করেছি যে নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরবেন না, এবং সেই বিষয়টি শনিবার একেবারে স্পষ্ট হয়ে গেছে, যখন কিনা তুমুল একটা আলোচনার মধ্যে বিএনপি দলীয়গত অবস্থান থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল যে তারেক রহমান ফিরছেন কিনা। ঠিক তারপর পরই কিছুক্ষণ পরেই তারেক রহমান নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে বিস্তারিত তুলে ধরেছেন। সেখান থেকে আমাদের না বোঝার কোনো কারণ নেই যে তিনি দেশে ফিরছেন কিনা। তিনি বলেছেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও আছে, কিন্তু অন্য আর সকলের মতো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়। স্পর্শকাতর সেই বিষয় বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। অর্থাৎ তিনি দলের উপর নির্ভর করছেন, দলীয় নেতারা যদি বলেন তিনি ফিরতে পারবেন বা তার ফিরে আসা উচিত, সেই মুহূর্তে তিনি ফিরবেন, এবং কেন তিনি ফিরতে পারছেন না সেই বিষয়টি ব্যাখ্যা করার নাকি যথেষ্ট কোনো অবকাশ নেই। তারেক রহমান আরও লিখছেন যে রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।
বিএনপি নেতারা এর আগে কি বলে এসেছেন দিনের পর দিন, যে তারেক রহমান সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেশে ফিরবেন, মামলা সংক্রান্ত যেসব আইনি জটিলতা আছে সেগুলো কেটে গেলে তিনি মাতৃভূমিতে পদার্পণ করবেন। এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা বা চলমান যেসব মামলা ছিল সেগুলো একটার পর একটা যখন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বা বিভিন্ন মামলা থেকে যখন তাকে খালাস দেওয়া হচ্ছে, আমরা বিভিন্ন সময় দেখেছি যে তিনি বাংলাদেশে এসে যে বাড়িতে উঠবেন সেই বাড়ি ধোয়া মোছা কাজ চলছে, আবার নানান ধরনের বক্তব্য আবার বিপরীত দিক থেকে আমরা শুনেছি। তো মূলত আইনি প্রক্রিয়াগুলোই সামনে আনা হয়েছিল বেশি, এবং যে কোনো একটি মামলা যদি থাকতো তারেক রহমান দেশে ফিরে এলে তার আটক হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু এখন তো আর সেই অবস্থা নেই। তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা ছিল তার সবকটিরই কোনোটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে, কোনো থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। এবং তিনি যে বললেন যে রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে। এই যে রাজনৈতিক অবস্থার বা বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছানো বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? তার মানে যে কথাটি আমি আপনাদেরকে মনে করিয়ে দিলাম, যে কথাটি আমি এর আগে বলেছি, যে বিএনপি ক্ষমতায় আসছে বা সরকার গঠন করেছে, এটির পর তারেক রহমানের দেশে ফেরার প্রশ্ন। এবং আমি একটি সমীকরণ দিয়েছিলাম যে বিএনপি যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সরকার গঠন করে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া। তারেক রহমান তার দেশে নেই, তিনি নির্বাচন করবেন কি হবে? তো খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে তার ছেড়ে দেওয়া একটি আসন থেকে উপনির্বাচন করবেন তারেক রহমান তখন দেশে এসে, এবং খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন, প্রধানমন্ত্রীত্বের পদ ছেড়ে তারেক রহমান তখনই প্রধানমন্ত্রী হবেন। তো সেই হিসেবটির জন্য তো আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, কিন্তু তার আগেই বোঝা গেল যে আসলে কোন মুহূর্তে তিনি দেশে ফিরবেন। তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার আবেদনও জানানো হয়েছে সরকারের কাছে, সরকার অনুমোদন দিয়েছে, এবং তারেক রহমানের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে এ কথা সত্য, কিন্তু কারা তাকে হত্যা করবে? ভারত কি তারেক রহমানকে টার্গেট করেছে? প্রথমেই তো এই প্রশ্নটি আসতে পারে, তাই না? ভারতের গোয়েন্দা সংস্থা রোয়া তাকে হত্যা করবে? আমার মনে হয় না। তার কারণ এর আগে আমি বলেছি ভারতের জন্য এই মুহূর্তে তারেক রহমানকে খুবই প্রয়োজন। তার কারণ আওয়ামী লীগ এখন দৃশ্যপটের বাইরে। আওয়ামী লীগ হয়তো রাজনীতিতে ফিরতে পারে, ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু ক্ষমতায় আসার বিষয়টি সহসাই হচ্ছে না। তাহলে বিকল্প কি? বিকল্প তারেক রহমান বা বিএনপিকে বেছে নেওয়া। এই জন্য তারেক রহমানের বেঁচে থাকাটা তাদের জন্য খুব জরুরি। এবং আমি একটি কথা আপনাদের জানিয়ে রাখি, এমন তথ্য আমার কাছে রয়েছে যে ভারতের কোন খুব শক্তিশালী পক্ষের জায়গা থেকে তারেক রহমানের কাছে এই প্রস্তাবও গিয়েছিল যে তারা অবশ্যই ক্ষমতায় আসুক, এটি ভারত এই মুহূর্তে চায়, কিন্তু আওয়ামী লীগকে যেন রাজনীতির সুযোগ করে দেওয়া হয় এবং বিরোধী দলে যেন তারা একটা মোটামুটি সম্মানজনক আসন পায়, সেই ধরনের কথাবার্তা হয়েছে। এটি আমি আপনাদের সামনে বললাম যে তথ্যটি আমাদের সামনে রয়েছে। তাহলে ভারত তো আর তাকে হত্যা করার কোনো চেষ্টা করবে না। তাহলে এবং আরেকটা কথা বলে রাখি, যেহেতু আওয়ামী লীগের বিকল্প একমাত্র বিএনপি রয়েছে ভারতের কাছে, কারণ ভারতের সীমান্ত সুরক্ষিত রাখতে হবে। কোনো জঙ্গিবাদ সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান এই মুহূর্তে ভারত দেখতে চায় না, খুব স্বাভাবিক হিসেবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে তার জন্য হুমকি হয়ে আছে কে? বর্তমান অন্তর্বর্তী সরকারই তার জন্য হুমকি। মামলা তো সব প্রত্যাহার, কোন সাহস অন্তর্বর্তী সরকার তাকে অ্যারেস্ট করবে তিনি এলে? নাকি জামাত শিবির বা জঙ্গিবাদী গোষ্ঠী বা বিশেষ কোনো মৌলবাদী গোষ্ঠী তার জন্য হুমকি হয়ে আছে? যেহেতু দেশে আওয়ামী লীগ নেই, এখন তাদের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি, সো বিএনপিকে ছিন্ন বিচ্ছিন্ন করতে গেলে তারেক রহমানকে শেষ করে দেওয়া প্রয়োজন, এমন কিছু আমরা জানি না। নাকি অন্য কোনো তৃতীয় শক্তি? তারেক রহমান 111-এ মুচলেখা দিয়ে গিয়েছিলেন, সে কথা আমরা জানি যে তিনি আর কখনোই রাজনীতিতে ফিরবেন না। কারা সে তৃতীয় শক্তি আমরা জানি না। কিন্তু যেটাই হোক না কেন,
সবশেষে এই প্রশ্ন আমি তুলতে চাই, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির কি রয়েছে যে কোনো দেশের কোনো নির্বাসিত কোনো নেতা তার দলের ক্ষমতায় ফেরার পুরো নিশ্চয়তা বিধান করে অথবা তার অ্যাবসেন্সে তার দল সরকার গঠন করেছে, তারপরে এসে সেই নির্বাসিত নেতা দেশে ফিরেছেন? এমন কোনো নজির কি আমাদের সামনে আছে যে কোনো নির্বাসিত নেতা তার দেশে ফিরবেন বুলেট প্রুফ গাড়ির নিশ্চয়তা পাওয়া গেলে? আমার জানা নেই। এবং নিঃসন্দেহে যারা বিএনপির নেতাকর্মী, তারেক রহমানের অনুগত অনুসারী যারা রয়েছেন, তাদের কাছে তারেক রহমানের সব যুক্তি জাস্টিফাইড হবে, তাদের কাছে যুক্তিসঙ্গত মনে হবে। আবার যারা সমালোচক রয়েছেন তারা বলছেন যে মানুষ নিজের মায়ের সংকটময় পরিস্থিতিতে, চরম সংকটময় পরিস্থিতিতে মায়ের পাশে থাকেন না, সেই মানুষটি, সেই নেতা কিভাবে পুরো জাতির বিপদে পাশে থাকবেন? এমন অনেক প্রশ্নের মুখোমুখি নিঃসন্দেহে তারেক রহমানকে আগামী দিনে রাজনীতি করাকালীন সময়ে অবশ্যই মুখোমুখি হতে হবে। এটুকু শুধু জানি। ভালো থাকুন সবাই।